সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে শুভ সকাল। আমরা আজকে আমাদের তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি বিষয়ের উপরে প্রথম অধ্যায়ের উপরে চতুর্থ অনলাইন ক্লাস অর্থাৎ অনলাইন লেকচারে যাচ্ছি। এই ক্লাসটি অনুষ্ঠিত হচ্ছে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তিরই সহায়তা নিয়ে জুম প্ল্যাটফর্মে। তাহলে যারা শুনতে পাচ্ছ তারা ইতিমধ্যে জানো যে আমরা এই অধ্যায়ের উপরে বি সেকশনে 3টি অনলাইন ক্লাস সম্পন্ন করেছি। এটি আমাদের চতুর্থ অনলাইন ক্লাস। আমাদের আজকের ক্লাসে আমরা শুরুতেই দেখে নেব যে সর্বশেষ অনলাইন ক্লাসে আমরা অর্থাৎ তৃতীয় অনলাইন ক্লাসটিতে আমরা কি কি শিখে এসেছিলাম। সর্বশেষ অনলাইন ক্লাসে আমাদের আলোচ্য সূচিতে প্রথমেই ছিল হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। আমরা জেনেছিলাম যে ভার্চুয়াল রিয়েলিটি কাকে বলে। এরপরে সেই ক্লাসে আলোচনা হয়েছিল যে ভার্চুয়াল রিয়েলিটির গঠনের কি কি উপাদান প্রয়োজন, সেই উপাদান সমূহ সম্পর্কে আমরা জেনেছিলাম। ভার্চুয়াল রিয়েলিটিকে আমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারি সেটি সম্পর্কে আমরা জেনেছিলাম। এরপরে তোমরা শিখেছিলে ভার্চুয়াল রিয়েলিটির কি কি ভালো দিক আছে বা ভার্চুয়াল রিয়েলিটির কি কি সুবিধা আছে, এবং সবশেষে আমরা যেটি দেখেছিলাম সেটি হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির কি কি খারাপ দিক আছে বা কি কি অসুবিধা রয়েছে। তাহলে এই ছিল আমাদের সর্বশেষ ক্লাসের আলোচ্য সূচি। এবার আজকের এই ক্লাসে আমরা নতুন আরেকটি টপিক সম্পর্কে জানবো, নতুন আরেকটি বিষয় সম্পর্কে জানবো। এই অংশটি সিলেবাস অনুসারে এটিকে বলা হচ্ছে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির সাম্প্রতিক প্রবণতা। এরই একটি অংশ হিসাবে এর আগের দিন তোমরা ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে জেনেছিলে। আজকের এই ক্লাসে, আজকের এই অনলাইন লেকচারে প্রথমেই তোমরা যেটি জানবে সেটি হচ্ছে তোমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে জানবে। এখন প্রথমেই আমরা হচ্ছে স্ক্রিনে একটু দুজন মানুষের ছবি দেখে নিই। ইনি হচ্ছেন অ্যালান টুরিং এবং ডান পাশে যাকে দেখতে পাচ্ছ এর নাম হচ্ছে জন ম্যাকার্থি। এই দুজনকেই তাত্ত্বিক এবং ব্যবহারিক দিক থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার জনক বা চিন্তক বলা হয়ে থাকে। এখন কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে আমরা কি কি করতে পারি? কৃত্রিম বুদ্ধিমত্তা হচ্ছে যেটি মানুষের সৃষ্ট বুদ্ধিমত্তা, সেটি কম্পিউটার বা এমন কোনো তথ্য যোগাযোগ প্রযুক্তির কোনো একটি যান্ত্রিক সক্ষমতাকে কাজে লাগিয়ে যেই বুদ্ধিমত্তাকে সৃষ্টি করা হয় কৃত্রিম ভাবে, তাকে আমরা বলি হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। এখন আমরা যে দুনিয়া বাস করছি, আমরাও কিন্তু বিভিন্ন যন্ত্র ব্যবহার করে থাকি যার ভেতরে হয়তো খুব সীমিত আকারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার রয়েছে। একটু পরে আমরা যখন উদাহরণগুলি দেখবো যে কোথায় কোথায় ব্যবহার রয়েছে সেটি যখন দেখবো, তখন তোমরা অনেকেই হয়তো চিনতে পারবে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসলে আমরা ইতিমধ্যে দেখেছি বা ব্যবহার করে এসেছি, হয়তো আমরা সেটি জানতাম না। তাহলে আমরা প্রথমে একটু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের ক্ষেত্রগুলি যদি একটু দেখে আসি, যে এটি দিয়ে যা যা করা যায় তার প্রথমটি হচ্ছে যেখানে আসলে শুরু হয়েছিল যে এক্সপার্ট সিস্টেম, অর্থাৎ কোন একটি বিশেষ ব্যাপারে এক্সপার্ট বা বিশেষজ্ঞ একটি প্রক্রিয়া দ্বারা করানো। তার কিছু উদাহরণ আছে, যেমন প্রথম দিকে এটি দিয়ে হচ্ছে দাবা খেলার একটি প্রোগ্রাম বানিয়েছিলেন কম্পিউটার বিজ্ঞানীরা, এবং সেই দাবা খেলার প্রোগ্রামটি এতটাই ভালো ছিল যে সেটি হচ্ছে তৎকালীন যে দাবা চ্যাম্পিয়ন ছিলেন, বিশ্ব চ্যাম্পিয়ন, তাকেও সেই প্রোগ্রামটি হারিয়ে দিয়েছিল। কি ভয়াবহ ব্যাপার, একটি কম্পিউটার প্রোগ্রামের কাছে একজন মানুষ দাবা খেলায় হেরে গিয়েছিল, তাও যিনি দাবায় হচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন তিনি। এরপরে এক্সপার্ট সিস্টেমের আরো ভালো ব্যবহার আসতে পারে হচ্ছে চিকিৎসার ক্ষেত্রে এবং কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে বিনোদনের ক্ষেত্রে। দেখো, চিকিৎসার ক্ষেত্রে যদি বলি, তোমরা যখন ডাক্তারের কাছে যাবে সাধারণত কি হয়ে থাকে, ডাক্তার তোমাদের হচ্ছে চিকিৎসক যিনি থাকেন তিনি তোমাদের কিছু প্রশ্ন জিজ্ঞাসা করেন, কিছু টেস্ট করতে দেন, কখনো হয়তো ব্লাড প্রেশার দেখেন, হাতের নাড়ি দেখেন, তারপরে হচ্ছে স্টেথোস্কোপ ব্যবহার করে তিনি হয়তো তোমার হৃদস্পন্দনটি ঠিকঠাক আছে কিনা সেটি দেখেন, প্রয়োজন মনে করলে এক্স রে করতে কিংবা ইসিজি করতে পাঠান। তারপরে এই যে বিভিন্ন তথ্য তিনি সংগ্রহ করেন, সেই তথ্যগুলিকে তার এতদিনের জানা জ্ঞানের সাথে মিলিয়ে তিনি তোমার রোগটি নির্ণয় করেন। তিনি হচ্ছে রায় দেন যে তোমার হয়তো অমুক অসুখ হয়েছে, তোমাকে হয়তো এই ওষুধটি খেতে হবে। এখানে কিন্তু দেখো তার আগে থেকেই তার অভিজ্ঞতা বশত বা তিনি এতদিন মেডিকেল কলেজে যা পড়ে এসেছেন সেই জ্ঞান ব্যবহার করে কিংবা তার অভিজ্ঞতা থেকে তিনি জানেন যে কোন কোন লক্ষণটি দেখা দিলে কোন রোগ হতে পারে এবং কোন রোগ দেখা দিলে কোন ওষুধটি দিতে হতে পারে। এখন এই তথ্যগুলি যদি একটি খুব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পন্ন একটি সিস্টেমের কাছে দেয়া থাকে পর্যাপ্ত তথ্য, সে কিন্তু মানুষের রোগ নির্ণয় করতে পারবে বা একেবারে খুবই বেসিক মেডিকেল কেয়ার যেটুকু, একেবারে প্রাথমিক যে চিকিৎসার ব্যবস্থা সেটুকু হয়তো সে করতে পারবে। অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কিন্তু বিশাল ব্যবহার সম্ভব চিকিৎসার ক্ষেত্রে। এরপরে বিনোদনের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, তোমরা দেখবে আজকাল বিনোদনের একটি বড় মাধ্যম হয়ে গিয়েছে অনলাইন নির্ভর বা ডিজিটাল মাধ্যম নির্ভর বা ইউটিউব নির্ভর। এখন ইউটিউবে তুমি যদি কোনো একটি নির্দিষ্ট
ধরনের ভিডিও কোনো একবার দেখে ফেলো, তাহলে খেয়াল করবে যে ওই একই জাতের যত ভিডিও সবগুলো তোমাকে ইউটিউব একটু পরপর দেখাতে থাকবে। তুমি যদি একবার একটু ক্রিকেট খেলা সংক্রান্ত কোনো ভিডিওতে ক্লিক করে দেখে ফেলো, দেখবে যে 5 সেকেন্ডের মধ্যে ইউটিউব হচ্ছে ক্রিকেট সংক্রান্ত আরো 10টা ভিডিও তোমার সামনে এনে হাজির করেছে যে তুমি দেখতে চাও কিনা। এই যে এরা হচ্ছে বিনোদনের ক্ষেত্রে এই যে মানুষ কি চায় সেটি যে বিশ্লেষণ, সেটি অনেক সময় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে করা হয়ে থাকে। অর্থাৎ এক্ষেত্রে মানুষ আসলে কি দেখতে চায়, কি ধরনের বিনোদন পছন্দ করে, কি ধরনের বিনোদন অপছন্দ করে, সেগুলোকে মানুষ ছাড়াই একটি কৃত্রিম বুদ্ধিমত্তার সিস্টেমের মাধ্যমে টেস্ট করা হয় বা কৃত্রিম বুদ্ধিমত্তার সিস্টেমের মাধ্যমে এদেরকে প্রয়োগ করা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এক্সপার্ট সিস্টেমে কিছু ব্যবহার দেখলাম। এরপরে আরো যেগুলো আছে, এই যে এটিও গণিতবিদদের বা আমাদের হচ্ছে যারা কম্পিউটার বিজ্ঞানী তাদের খুবই পছন্দের ক্ষেত্র। গাণিতিক সমস্যার সমাধানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজে আসতে পারে। তোমার হয়তো অনেক বিশাল গাণিতিক একটি সমস্যা কিংবা অনেক সময় সাপেক্ষ একটি গাণিতিক সমস্যা যেটি মানুষের করতে হয়তো অনেক কঠিন হতো, সেটি কম্পিউটারের মাধ্যমে কিংবা কোন একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেমের মাধ্যমে কিন্তু খুব সহজে বা একেবারে কোনো মানুষের সহায়তা ছাড়াই করা সম্ভব। তবে অবশ্যই এটি আমরা বলেছিলাম যে এটি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অর্থাৎ এটি কিন্তু মানুষেরই বানানো। অতএব কিভাবে গণিতের সমাধানটি করতে হবে সেটি কিন্তু কোনো না কোনো মানুষকেই আসলে বানিয়ে বলে দিতে হবে। কম্পিউটার বা ইন্টেলিজেন্স সিস্টেম তোমাকে জাস্ট কাজটি করে দিবে, নিজে থেকে কিন্তু তার কোনো বুদ্ধিমত্তা নেই। এরপরে আরো যে ব্যবহারগুলো রয়েছে সেটি হচ্ছে পরিকল্পনার ক্ষেত্রে। এটি ভার্চুয়াল রিয়েলিটির ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে যে জিনিসটি এখনো ঘটেনি সেটিও আমরা কখনো আন্দাজ করতে পারি, সেটি আগে থেকে আমরা বোঝার চেষ্টা করতে পারি। পরিকল্পনার ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হয়তো তুমি যদি আগাম কোনো তথ্য দিয়ে দাও, সেই তথ্যগুলি বিশ্লেষণ করে সে বাজারের অবস্থা কিংবা অর্থনীতির অবস্থা ইত্যাদি বিভিন্ন কিছু সে হয়তো বিশ্লেষণ করে খুব দ্রুততার সাথে বিশাল তথ্য সে বিশ্লেষণ করতে সক্ষম। তাহলে পরিকল্পনার ক্ষেত্রে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করতে পারি। এরপরে দেখো মেশিন লার্নিং, অর্থাৎ এখন অনেক মেশিন আছে, অনেক যন্ত্র আছে যাদেরকে কিছু নির্দিষ্ট জিনিস শিখিয়ে দেওয়া যায়। কোনো সুনির্দিষ্ট কাজের ক্ষেত্রে তারা বারবার দেখতে দেখতে তারা বুঝে যায় যে কাজটি কিভাবে করতে হবে। মানুষ যেভাবে শেখে অনেকটা তেমনই, কিন্তু এটি অত্যন্ত সীমিত আকারে। তারা হয়তো শুধুমাত্র একটি নির্দিষ্ট কাজের অভিজ্ঞতা রাখে। একে আমরা বলি হচ্ছে মেশিন লার্নিং। এখন মেশিন লার্নিং এর পেছনে মূল যে কাজটি করে থাকে সেটি হচ্ছে একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম। এবং এখানে আরেকটি ব্যবহার রয়েছে, সেটিও আমরা খুব নিয়মিত এখন দেখে থাকি বা ব্যবহার করে থাকি, সেটির নাম হচ্ছে প্যাটার্ন শনাক্তকরণ। তোমাদের বায়োমেট্রিক তথ্য বা বিভিন্ন ক্ষেত্রে আমরা যেমন যখন ফিঙ্গারপ্রিন্ট কোথাও দেই কিংবা আমাদের যখন কোথাও ফেস রিকগনিশন করতে হয়, সেক্ষেত্রে আসলে যন্ত্র যেটি করে তার কাছে আগে থেকেই কিছু তথ্য থাকে যে অমুকের এই আঙ্গুলের ছাপের প্যাটার্নটি হচ্ছে এমন, তারপরে সে তার কাছে থাকা ছাপের সঙ্গে মিলিয়ে দেখে এবং সেটি শনাক্ত করে। সে কিন্তু নিজে থেকে কিছুই করতে পারে না, তাকে যা দেয়া থাকে সে ঠিক সেগুলোই করে থাকে। তাহলে প্যাটার্ন শনাক্তকরণের ক্ষেত্রে এই জিনিসটি আমরা আরো নিয়মিত দেখে থাকি হচ্ছে আমাদের এখন যে স্মার্টফোনগুলি রয়েছে তার ক্যামেরায়। স্মার্টফোনের ক্যামেরায় তোমরা দেখে থাকবে যে তুমি যখন ছবি তুলতে যাও, দেখবে প্রতিটি মানুষের মুখের উপরে সে একটি গোল্লা গোল্লা বা একটি বক্সের মতো চিহ্ন দেখায় এবং রিকগনাইজ করতে পারে বা শনাক্ত করতে পারে যে এটি হচ্ছে একটি মানুষের মুখ, এবং সেটিকে ব্যবহার করে সে কিন্তু আবার বিভিন্ন রকম ফিল্টারিং করে। কখনো দেখা যায় যে মুখটুকু পরিষ্কার আছে, বাকি সবকিছুকে সে ঘোলা করে দিয়েছে। এটিও কিন্তু একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম। দেখবে সে সবসময় কিন্তু ঠিক মুখের অংশটুকু ফোকাস করতে পারে। এটি হচ্ছে একটি প্যাটার্ন শনাক্তকরণের উদাহরণ। তাছাড়া কিছু কিছু ক্যামেরায়, মোবাইল ফোনের ক্যামেরায় দেখবে যে ছবি তোলবার জন্য বিভিন্ন রকমের ব্যবস্থা রয়েছে। কোনোটাতে হচ্ছে তুমি যদি এভাবে করে হাত তোলো, দেখবে সাথে সাথে ছবি উঠে যাবে। কিছু কিছু ক্যামেরা রয়েছে যেখানে হচ্ছে তুমি যদি এরকম 2 আঙ্গুল দিয়ে ভি চিহ্ন দেখাও, দেখবে সাথে সাথে ছবি উঠে যাবে। এই যে একটি নির্দিষ্ট প্যাটার্ন সে শনাক্ত করতে পারছে, সে হচ্ছে তোমার হাতের এরকম আকৃতিকে শনাক্ত করতে পারছে বা তোমার এরকম ভি চিহ্নকে শনাক্ত করতে পারছে। এটি হচ্ছে প্যাটার্ন রিকগনিশন বা প্যাটার্ন শনাক্তকরণের একটি উদাহরণ, যেটি আমরা কিন্তু নিয়মিত অনেকেই ব্যবহার করছি। অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু আমাদের থেকে খুব দূরের কিছু নয়, এটি আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে গিয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এবার একটু ঐতিহাসিক কিছু ছবি দেখে আসি। প্রথমে বলেছিলাম যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রথম দিকে বিজ্ঞানীরা যেটি করতেন যে দাবা খেলা যেহেতু একটি খুব বুদ্ধিমত্তা ভিত্তিক খেলা, তারা হচ্ছে দাবা খেলার প্রোগ্রাম বানাতে চাইতেন। এবং এটি একটি ঐতিহাসিক ছবি। এখানে দেখো, এখানে দুইজন খেলোয়াড়ের ছবি দেখা যাচ্ছে। ডান পাশে যিনি আছেন ইনি হচ্ছেন তৎকালীন দাবার বিশ্ব চ্যাম্পিয়ন গ্যারি কাসপারভ,
আর এইখানে বাম পাশে যে খেলছে সে আসলে একটি কম্পিউটার প্রোগ্রাম, এটির নাম ছিল ডিপ ব্লু। এটি হচ্ছে IBM কোম্পানির তৈরি করা। এই ডিপ ব্লু সফটওয়্যারটি যখন গ্যারি কাসপারভ অর্থাৎ তৎকালীন দাবার বিশ্ব চ্যাম্পিয়নকে হারিয়ে দেয়, তখন আসলে বোঝা গেল যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যতই আর্টিফিশিয়াল হোক, কোনো কোনো ক্ষেত্রে বা সুনির্দিষ্ট ক্ষেত্রে হয়তো সে মানুষকেও দক্ষতার দিক দিয়ে ছাড়িয়ে যেতে পারে। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে সেই খেলাটির যে দর্শক আছেন তারা অবাক হয়ে দেখছেন যে একটি কম্পিউটার প্রোগ্রামের কাছে বা একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেমের কাছে একজন বিশ্ব চ্যাম্পিয়ন দাবারু হেরে যাচ্ছেন। তাহলে এরপরে যদি আমরা আরেকটু দেখে আসি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আরো কিছু ব্যবহার। এই যে এখানে দেখো আমরা যেটি বলেছিলাম যে স্বাস্থ্যের ক্ষেত্রে কি করা হয়, এই যে অনলাইন স্বাস্থ্য সেবার ক্ষেত্রে বা তাৎক্ষণিক স্বাস্থ্য সেবার ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খুব কাজের জিনিস হতে পারে। এখানে হয়তো কোনো একটি ইন্টেলিজেন্ট সিস্টেমের মাধ্যমে অনলাইনে বা বিভিন্নভাবে যোগাযোগ করা যেতে পারে। সেখানে প্রাথমিক একটি ডায়াগনোসিস করা যেতে পারে যে সম্ভাব্য সমস্যাটি কোথায়। আমরা যখন চিকিৎসকের কাছে যাই, সুনির্দিষ্ট রোগের ক্ষেত্রে কিন্তু আমরা সাধারণত বিশেষজ্ঞ চিকিৎসকের কাছেই যেতে পছন্দ করি। এখন কোন বিশেষজ্ঞের কাছে আমাদের যেতে হবে সেটির জন্য অনেক সময় আমাদের আবার একটি প্রাইমারি ডায়াগনোসিস প্রয়োজন হয়। এখন এটি যদি একটি আর্টিফিশিয়াল সিস্টেমের হাতে ছেড়ে দেওয়া হয়, তাহলে সে হচ্ছে তোমার প্রাথমিক যে লক্ষণগুলো আছে সেগুলো বিশ্লেষণ করবে, তার হাতে যে তথ্য আছে সেই তথ্যের সাথে মিলিয়ে দেখবে এবং মিলিয়ে দেখে সংশ্লিষ্ট যে বিশেষজ্ঞ ডাক্তার বা বিশেষজ্ঞ চিকিৎসক তার কাছে সরাসরি পৌঁছে দেবে। হয়তো এই মুহূর্তে তোমাকে কি কি করতে হবে বা কি কি সতর্কতা অবলম্বন করতে হবে বা এই মুহূর্তে কোনো ওষুধ খাবার দরকার কিনা সেটিও হয়তো প্রাথমিকভাবে সে বলে দিতে পারবে। তাহলে এইভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে কিন্তু আমাদের চিকিৎসা সেবার একটি তাৎক্ষণিক সুবিধা পাবার বিশাল দুয়ারের সামনে উন্মুক্ত রয়েছে। এরপরে যদি আমরা আরেকটু দেখে আসি, এনাকে আমরা অনেকেই চিনি। ইনি সম্ভবত বছর দুয়েক আগে বাংলাদেশে বেড়াতে এসেছিলেন। সামনের অংশটুকু মানুষের মতোই দেখতে, কিন্তু এই যে মাথার পেছনের অংশটুকু দেখলে বোঝা যাচ্ছে যিনি আসলে মানুষ নন, এনাকে মানুষের আকৃতি দেওয়া হয়েছে। এর নাম ছিল হচ্ছে সোফিয়া। সোফিয়া ছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে তৈরি করা একটি রোবটের আকৃতি। তবে তার যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেটি হচ্ছে খুবই সীমিত। তাকে যেই দেশে দেখাতে নিয়ে যাওয়া হতো সেই দেশের সংশ্লিষ্ট তথ্য তার মধ্যে দিয়ে দেওয়া হতো এবং সেই যতটুকু তথ্য তার মেমোরিতে দেয়া আছে তার মধ্যে যে কোনো প্রশ্ন করা হলে সে একেবারে মানুষের মতোই উত্তর দিতে পারত। বাংলাদেশে যখন এসেছিল তখন তার মেমোরিতে হচ্ছে বাংলাদেশ সংক্রান্ত যাবতীয় তথ্য ইনপুট দেওয়া ছিল, সেখানে বাংলাদেশ সংক্রান্ত যে কোনো কিছু জানতে চাইলে সে কিন্তু উত্তর দিতে পারত। তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আমরা চাইলে হচ্ছে কোনো রিসেপশনিস্ট বা এমন কোনো ক্ষেত্রে যেখানে সারাক্ষণ মানুষকে তথ্য দিতে হয় বা তথ্য ডেস্ক বা ইনফরমেশন ডেস্ক, এরকম ক্ষেত্রে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এমন রোবট ব্যবহার করা যেতেই পারে। তাহলে এরপরে আমরা যদি আরেকটি অংশ দেখে আসি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের, এই যে এখানে আমরা একটু আগে যেটি বলেছিলাম যে প্যাটার্ন রিকগনিশন, বিভিন্ন ধরনের প্যাটার্ন হতে পারে। তোমার ভয়েসের প্যাটার্ন হতে পারে, আজকালকার কিছু ফোন আছে দেখবে সেগুলো হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লক করা যায়। আজকালকে কিছু ফোন আছে যেগুলো ভয়েস দিয়ে লক করা যায়। আজকালকে কিছু ফোন আছে যেগুলো ফেস দিয়ে লক করা যায়। কিংবা কিছু ক্যামেরা আছে যারা হচ্ছে ফেসের প্যাটার্ন চিনতে পারে বা কোন অংশটুকু মানুষের ফেস বা কোন একজন মানুষের ফেস সেটিকে রিকগনাইজ করতে পারে। এই কাজগুলো কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারাই করা হয়। এরপরে যদি আমরা আরেকটি অংশ দেখি, এই যে এবার আমরা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং আমাদের যে মানুষের যে বুদ্ধিমত্তা অর্থাৎ হিউম্যান ইন্টেলিজেন্স, এদের দুজনের পার্থক্যটি পর্দায় দেখতে পাচ্ছি। দেখো, মানুষের বুদ্ধিমত্তা হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য অভিজ্ঞতা লব্ধ। কিভাবে? আমাদের বুদ্ধিমত্তাটি কিন্তু একদিনে গড়ে ওঠেনি। আমরা একসময় শিশু ছিলাম, একদম হাঁটতে পারতাম না, নড়াচড়া করতে পারতাম না, সারাক্ষণ শুয়ে থাকতাম, তোমরাও থাকতে। সেখান থেকে আমরা একসময় নড়াচড়া শিখেছি, একসময় আমরা হচ্ছে হাঁটা শিখেছি। হাঁটা শেখার পরে শিশুদের খেয়াল করে দেখবে যে শিশুরা সাধারণত খুবই উৎসুক হয়ে থাকে, তারা যাই দেখে সেটি ধরে দেখে, যাই পায় সেটি নেড়ে ছেড়ে দেখে, ঝাঁকিয়ে দেখে, শব্দ করে কিনা সেটি দেখে, আবার ব্যথা পেলে অনেক সময় সেটি ছেড়ে দেয়, অনেক সময় কোন একটি গরম জিনিস না বুঝেই তারা ধরে ফেলে। কিন্তু একবার ধরে ফেলার পরে যখন জানে যে অমুক জিনিসটি ধরলে গরম লাগে, দ্বিতীয়বার সাধারণত সে আর সেদিকে যায় না। অর্থাৎ এই যে সে একটি অভিজ্ঞতা লাভ করলো, অভিজ্ঞতাটি কিভাবে লাভ করলো? আবার বিভিন্ন ইন্দ্রিয়ের মাধ্যমে সে দেখে, শোনে, তারপরে হচ্ছে স্পর্শের অভিজ্ঞতা পায়, ইত্যাদি অভিজ্ঞতা তার কিন্তু মাথার যে মেমোরি অর্থাৎ আমাদের যে মস্তিষ্ক সেখানে কিন্তু স্মৃতি হিসাবে বা অভিজ্ঞতা হিসাবে
সংরক্ষিত থাকে। সেই অভিজ্ঞতা লব্ধ যে জ্ঞান, সেগুলোকে পরবর্তীতে তারা আবার ব্যবহার করতে পারে। একেই আমরা বলি হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য এবং অভিজ্ঞতা লব্ধ। এবং মানুষের যে বুদ্ধিমত্তা সেটি কিন্তু প্রাকৃতিক ভাবেই। এর বিপরীতে আমরা যদি একটু কৃত্রিম বুদ্ধিমত্তার দিকে তাকাই, কৃত্রিম বুদ্ধিমত্তা কিন্তু এমন ইন্দ্রিয় গ্রাহ্য কোনো অভিজ্ঞতা নেই, কারণ এই কৃত্রিম বুদ্ধিমত্তা আসলে কোনো একটি যন্ত্রের বুদ্ধিমত্তা, তার তো ইন্দ্রিয় নেই। সে কারণে সেটি পুরোপুরি মানব সৃষ্ট এবং মানুষ যেভাবে তাকে তৈরি করেছে সেই বরাবর নির্দেশিত। এরপরে যদি আমরা দেখি যে মানব বুদ্ধিমত্তা হচ্ছে প্রাকৃতিক আর কৃত্রিম বুদ্ধিমত্তা হচ্ছে কৃত্রিম, একে আর্টিফিশিয়ালি বানানো হয়ে থাকে। এরপরের অংশটি খুব ইন্টারেস্টিং। মানুষের বুদ্ধিমত্তা সরবরাহ এবং সংরক্ষণ সম্ভব নয়। আমার মাথায় যে বুদ্ধিটি আছে সেটি আমি পেন ড্রাইভে করে তোমাকে দিয়ে দিতে পারবো না, তোমার মাথায় যে বুদ্ধিটি আছে সেটি তুমি পেন ড্রাইভে করে আরেকজনকে দিয়ে দিতে পারবে না, সেটি সরবরাহ সম্ভব নয়। তোমার মাথার বুদ্ধি তোমারই, আমার মাথার বুদ্ধি আমারই, আরেকজনের মাথার বুদ্ধি সেটি আরেকজনেরই। সরবরাহ কিছুটা সম্ভব আমরা যদি পারস্পরিক আদান প্রদান করি, পারস্পরিক যদি ভাব বিনিময় করি, হয়তো কিছুটা শেয়ার করা সম্ভব। কিন্তু আমার মাথার পুরোপুরি যা যা আছে পুরোটা কিন্তু কখনো সরবরাহ সম্ভব নয়, এবং সেটি সংরক্ষণও সম্ভব নয়। কিছু অংশ হয়তো আমি লিখে রেখে যেতে পারি, কিন্তু আমার মাথায় যা যা স্মৃতি আছে সেটি পুরোটা কখনোই সম্ভব নয়। সেটি আমি যখন মারা যাব তখন আমার পুরো বুদ্ধিমত্তার যে স্মৃতি, আমার যে অভিজ্ঞতা, সেটিও কিন্তু বিলুপ্ত হয়ে যাবে। কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা কিন্তু সরবরাহযোগ্য এবং সংরক্ষণযোগ্য। কৃত্রিম বুদ্ধিমত্তা আসলে যেহেতু একটি প্রোগ্রাম, অতএব এটিকে হচ্ছে পেন ড্রাইভে করে এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া যায়, এটিকে চাইলে সিডিতে কিংবা কোন একটি হার্ড ডিস্কে রাইট করে রেখে দেওয়া যায়, এটিকে অসংখ্য কপি করা যায়, এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া যায়, এটিকে ইন্টারনেটের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে দেওয়া যায়। তাহলে এটিকে কিন্তু চাইলে সরবরাহ করা যায় এবং সংরক্ষণ করা যায়। এরপরে যেটি মানব বুদ্ধিমত্তা হচ্ছে ক্রমবিকাশমান, যেটি আমরা একটু আগেই বলেছিলাম যে আমরা প্রথমে শিশু থাকি, তারপরে ধীরে ধীরে আমরা বিভিন্ন পারিপার্শ্বিকের অভিজ্ঞতা থেকে আমাদের বুদ্ধিমত্তাটি আস্তে আস্তে বিকাশ লাভ করে, ধীরে ধীরে বিকশিত হয়। আর কৃত্রিম বুদ্ধিমত্তা কিন্তু সেই অর্থে বিকশিত নয় বা পুরোপুরি বিকাশযোগ্য নয়, তাকে পুরোপুরি আগে থেকেই একটি প্রোগ্রাম করে দেওয়া হয়, কম্পিউটার প্রোগ্রাম করে দেওয়া হয়, তার কিছু অংশ সে হয়তো অভিজ্ঞতা লাভ করে কিছুটা বিকশিত হয়, সে কারণে একে বলা হয়েছে আংশিক ক্রমবিকাশমান। এরপরে মানব বুদ্ধিমত্তা যেটি, সেটি হচ্ছে নিয়ন্ত্রণের অযোগ্য। মানুষ কখন কিভাবে আচরণ করবে সেটি সম্পূর্ণ তার ব্যাপার, এটিকে আমরা বাইরে থেকে এখন পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারি না। কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা যেহেতু আমরাই বানাচ্ছি, অর্থাৎ মানুষেরাই বানাচ্ছি, সে কারণে এটি কিন্তু নিয়ন্ত্রণযোগ্য। আমরা যেভাবে চাবো, যে কাজের জন্য তৈরি করতে চাইবো, ঠিক সেভাবেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে তৈরি করা হবে এবং সেভাবেই একে নিয়ন্ত্রণ করা যাবে। এরপরে মানুষের বুদ্ধিমত্তা হচ্ছে সীমিত এবং ক্ষণস্থায়ী। অন্যদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা যেটি, সেটি হচ্ছে সুনির্দিষ্ট, অর্থাৎ কোন একটি নির্দিষ্ট কাজের জন্য সেটি অনেক ভালোভাবে কাজ করে, কিন্তু সাধারণত চিরস্থায়ী। একে ধ্বংস করে ফেলা খুবই কঠিন, কারণ আজকালকার ইন্টারনেটের দুনিয়ায় যে কোনো কিছুর কপি কোথাও না কোথাও রয়ে যাওয়া সম্ভব, কোথাও না কোথাও সংরক্ষিত থাকা সম্ভব। আর এটি হচ্ছে আরেকটি ইন্টারেস্টিং অংশ, যে মানুষের বুদ্ধিমত্তা কিন্তু সুনির্দিষ্ট কাজে খুবই ব্যয়বহুল, কারণ দুনিয়াতে প্রতিটি মানুষ আসলে ইউনিক, প্রতিটি মানুষের ঠিক একজনই আছে। অতএব প্রত্যেকের যার যেটি অভিজ্ঞতা, যার যেটি বৈশিষ্ট্য, যার যেটি বিশেষত্ব, সেটিকে কিন্তু তুমি সেটির দাম অসীম। কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে তুমি যেহেতু অসংখ্য কপি তৈরি করতে পারবে, তাই সুনির্দিষ্ট কাজের জন্য যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেটি তুমি অসংখ্য কপি পাবে। সে কারণে সেটি আসলে মানুষের তুলনায় দামের দিক থেকে এটির মূল্য কোনোভাবেই তুলনায় আসে না। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে জানলাম, এর বিভিন্ন ব্যবহারের ক্ষেত্র দেখলাম, এবং মানব বুদ্ধিমত্তার সাথে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তার যে কি পার্থক্য সেটি দেখলাম। তাহলে এবারে আমরা হচ্ছে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির আরেকটি সাম্প্রতিক প্রবণতা সম্পর্কে জানবো। দেখো, আমরা ইতিমধ্যে দুইটি সম্পর্কে জেনেছি। আমরা এর আগের দিন ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে জেনেছি, আজকে আমরা হচ্ছে রোবোটিক্স সম্পর্কে প্রথমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে জেনেছি এবং আজকে হচ্ছে রোবোটিক্স সম্পর্কে জানতে যাচ্ছি। রোবট শুনলেই প্রথমেই আমাদের হয়তো মাথায় এমন কিছু আসে, তবে রোবট মানে যে সবসময় এরকম মনুষ্যাকৃতির হতেই হবে এমন কিন্তু কোনো কথা নেই। রোবট যে কোনো রকমই হতে পারে। আমাদের ঘরেও হয়তো রয়েছে অনেক রোবট। রোবট হচ্ছে এমন একটি যন্ত্র যাকে কোনো একটি সুনির্দিষ্ট কাজের জন্য সৃষ্টি করা হয় এবং সেটি কোনো একটি সুনির্দিষ্ট কাজের মাধ্যমে আমাদের বা কোনো মানুষকে সহায়তা করে থাকে। আমাদের ঘরেও কিন্তু একাধিক রোবট রয়েছে। আমাদের এখন তো হালকা ঠান্ডা পড়ে যাচ্ছে, কিছুদিন আগে যখন প্রচন্ড গরম ছিল, ঘরে ঢুকেই আমরা প্রথমেই যে কাজটি করতাম, আমরা হচ্ছে ফ্যান চালিয়ে দিতাম।
ফ্যান চালিয়ে দিলে কি হতো, আমাদের মাথার উপরে একটি বিশেষ যন্ত্র আমাদেরকে সারাক্ষণ ঘুরতে ঘুরতে বাতাস করতে থাকতো। এটিও কিন্তু একটি রোবট। অর্থাৎ আমরা বহু আগে থেকে একেবারে দৈনন্দিন কাজে রোবট ব্যবহার করে আসছি। তবে এই রোবটটি আমরা এতই নিয়মিত ব্যবহার করে থাকি আমাদের প্রায় পরিবারের অংশের মতোই, যে একে আমাদের আলাদা করে রোবট বলেই মনে হয় না। ঠিক আছে, তাহলে এবারে আমরা যদি একটু দেখি যে রোবোটিক্স এর ক্ষেত্রে প্রথমে অনেকের ক্ষেত্রেই যারা টিভি সিনেমা ইত্যাদি বেশি দেখে থাকো তাদের হয়তো রোবট বললেই এমন একটি চেহারা মনে পড়ে। প্রথমে মনে রাখতে হবে বাস্তব রোবটের সঙ্গে কিন্তু এসব গল্প উপন্যাস সিনেমার খুব একটা সম্পর্ক নেই। তাহলে রোবটের ক্ষেত্রে এই যে এটি অনেক আগে আইজাক আজিমভ নামে একজন বিজ্ঞানী এবং সায়েন্স ফিকশন লেখক রোবোটিক্সের 3টি সূত্র দিয়েছেন, 3টি আইন তৈরি করেছিলেন। তিনি বলেছিলেন যে রোবট এমন হতে হবে যে রোবট কখনোই মানুষের কথার অবাধ্য হবে না, অর্থাৎ মানুষ যা বলবে রোবট ঠিক তাই করবে। ঠিক আছে, এরপরে যেটি বলা হয়েছিল যে মানুষের আদেশ সত্ত্বেও রোবট কখনোই মানুষের ক্ষতি করবে না। ঠিক আছে, এবং যে কোনো এই যে প্রথম শর্তটি সে মেনে নেবে হচ্ছে এইভাবে, এই যে এই রোবট কখনোই মানুষের কোনো ক্ষতি করবে না। এরপরে হচ্ছে মানুষের কোনো ক্ষতি না করে সে মানুষ যেই আদেশ তাকে দেবে সেই আদেশ পুরোপুরি পালন করবে, যে কাজ তাকে করতে বলে সেটি করে দেবে। এবং সবশেষে আরেকটি আইনের কথা তিনি বলেছিলেন যে প্রথম এবং দ্বিতীয় সূত্র ভায়োলেট না করে, প্রথম এবং দ্বিতীয় সূত্রের লঙ্ঘন না ঘটিয়ে, অর্থাৎ এই যে মানুষের কোনো ক্ষতি না করে এবং মানুষের আদেশের বাইরে না গিয়ে তারা নিজেদের জন্য যা করা দরকার সেটিও করতে পারবে। এটি যদিও মূলত একটি সায়েন্স ফিকশন থেকে এসেছিল, কিন্তু বাস্তবেও রোবট তৈরি করার সময় বিজ্ঞানীরা খুব এই তথ্যগুলি মাথায় রাখবার চেষ্টা করেন, কারণ এটি যদি কখনো ভায়োলেট করা হয় যে রোবট মানুষের ক্ষতি করতে পারবে, সেটি কিন্তু খুব ভয়াবহ হয়ে উঠতে পারে। তাহলে এখন রোবোটিক্স বা রোবটকে আমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারি? আমরা শিল্প কারখানায় প্রচুর পরিমাণ রোবট ব্যবহার হয় এবং সেটি শুধু বাইরের দুনিয়াতে নয় আমাদের দেশেও হয়ে থাকে। চিকিৎসা ক্ষেত্রে রোবটের ব্যবহার আছে, নিরাপত্তার ক্ষেত্রে রোবটের ব্যবহার আছে, উদ্ধার কার্যে রোবট ব্যবহার খুবই নিরাপদ, বিপজ্জনক বিশেষ করে বিপজ্জনক পরিবেশে কাজ করবার জন্য, এবং মহাকাশে নিয়মিতভাবে রোবটের ব্যবহার হয়ে থাকে। তাহলে আমরা যদি একটু দেখে নেই যে রোবট কোথায় কোথায় ব্যবহার হয়ে থাকে। এই যে এখানে হচ্ছে আমরা একটু আগে যার কথা বলেছিলাম, ইনি হচ্ছেন আইজাক আজিমভ, বিজ্ঞানী এবং লেখক। তাকে হচ্ছে তাত্ত্বিকভাবে রোবোটিক্সের জনক বলা হয়। এবং তার সঙ্গে আরো একজন রয়েছেন যিনি হচ্ছেন জোসেফ এঙ্গেলবার্গার। এনাকেও হচ্ছে ব্যবহারিক অর্থে রোবোটিক্সের জনক বলে বিজ্ঞানীরা স্বীকার করে নিয়েছেন। তাহলে এনাদের যে তাত্ত্বিক এবং ব্যবহারিক প্রয়োগ সেটি আমরা কোথায় কোথায় কাজে লাগাই সেটি যদি একটু দেখে নিই। এই যে দেখো এখানে এই যে ছবিটি দেখেই তোমরা বুঝতে পারছো যে এটি আসলে একটি গাড়ির কারখানা। এই যে এখানে কি হচ্ছে, এখানে অনেকগুলো এই যে কারের ফ্রেম রয়েছে যেটি তৈরি করা হচ্ছে। কারা তৈরি করছে দেখো, এই পুরো কারখানায় কোথাও কিন্তু কোনো মানুষ নেই। এই যে হলুদ রঙের যন্ত্রের মতো একটি অংশ, এই যন্ত্রগুলোই কিন্তু এই গাড়িগুলোকে তৈরি করছে। অর্থাৎ এই যে এগুলো হচ্ছে রোবট। রোবট মানেই যে মানুষের মতো দেখতে হবে, রোবট মানেই যে তার হাত পা থাকতে হবে, রোবট মানেই যে সেটি হেঁটে চলে বেড়াবে, সেটি কিন্তু সবসময় সত্য নয় বা অধিকাংশ ক্ষেত্রেই সত্য নয়। রোবটকে সাধারণত বানানো হয় কোনো একটি সুনির্দিষ্ট কাজের জন্য। সেই সুনির্দিষ্ট কাজের জন্য সে তার অসীম দক্ষতা থাকে এবং সেটির জন্য তার আকৃতি কেমন হলো সেটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ নয়। কাজ করতে পারলেই হলো। কাজের জন্য তার যেই আকৃতি সুবিধাজনক তাকে সেই আকৃতিতেই তৈরি করা হবে। তাহলে এই যে এখানে দেখো, এখানে অনেকগুলো ঘুরবার মতো অংশ আছে, এখানে অনেকগুলো জয়েন্ট আছে, অর্থাৎ এই অংশগুলো যে হাতের মতো অংশগুলো বিভিন্ন দিকে নড়াচড়া করতে পারে এবং ঘুরতে পারে, কিন্তু ফাইনালি এই যে পুরো জিনিসটি কিন্তু এখানে স্থায়ীভাবে আটকানো। ঠিক আছে, এবং এটা হচ্ছে শিল্প কারখানায় কাজ করছে। অর্থাৎ আমরা প্রথমেই বলেছিলাম যে রোবোটিক্সের একটি বিশাল গুরুত্ব রয়েছে শিল্প কারখানার ক্ষেত্রে, কারণ সুবিধা হচ্ছে যে রোবট কখনো ক্লান্ত হয় না, একে কখনো ঘুমাতে হয় না, একে খেতে হয় না, একে ছুটি দিতে হয় না, কিন্তু সে তোমাকে একেবারে নিখুঁত পরিমাণের এবং নিখুঁত ভাবে কাজ করে যেতে পারে। সে কারণে যখন অনেক বেশি কাজ খুব কম সময়ে যখন করতে হয় এবং নিখুঁত ভাবে করতে হয়, তখন রোবটের ব্যবহার শিল্প কারখানার জন্য খুবই সুবিধাজনক। তাহলে এরপরে যদি আমরা আরেকটি অংশ দেখি রোবোটিক্সের, এই যে এখানে আমরা বলেছিলাম যে রোবটের আরেকটি বড় ব্যবহার রয়েছে হচ্ছে মহাকাশ অভিযানে। এই যে এখানে তোমরা যেটি দেখতে পাচ্ছ এটি খুব সম্ভবত মঙ্গল গ্রহে পাঠানো হয়েছিল একটি মার্স রোভার।
এই যে এখানে কিছু চাকা রয়েছে, এখানে একটি সোলার প্যানেল রয়েছে যেখানে সে হচ্ছে নিজের শক্তিটি সৌরালোক থেকে নিতে পারে, এবং এখানে দেখো বিভিন্ন অংশে বিভিন্ন রকমের যন্ত্র রয়েছে, বিভিন্ন রকমের সেন্সর রয়েছে, যেটি হচ্ছে মঙ্গলের বিভিন্ন রকমের তার পরিবেশ সম্পর্কে গবেষণা করবে, তার বায়ুমণ্ডল সম্পর্কে তথ্য নেবে, তার মাটি কিংবা সেখানে পানি আছে কিনা সেটি সম্পর্কে তথ্য নেবে, মঙ্গলের বালুতে কি কি পদার্থ রয়েছে সেগুলো পরীক্ষা করে দেখবে। এবং এর মধ্যে কিন্তু এই জন্য কোনো মানুষের প্রয়োজন হচ্ছে না। এই যে যন্ত্রের মতো জিনিসটি, অর্থাৎ এই যে রোবটটি, এই রোবটটি কিন্তু এইসব কাজের জন্য একেবারে প্রস্তুত। তাহলে এরপরে যদি আমরা আরেকটি ছবি দেখি, দেখো এইটি আসলে মহাকাশ গবেষণার জন্যই বানানো হয়েছিল। এটি একটি আন্তর্জাতিক প্রতিযোগিতার অংশ। এখানে যে রোবটটি দেখতে পাচ্ছ, এই রোবটটি কিন্তু বাংলাদেশেরই ছাত্রছাত্রীদের বানানো। এটি সম্ভবত বছর দুয়েক আগে একটি আন্তর্জাতিক মহাকাশ রোবট বানানোর প্রতিযোগিতা ছিল, সেই প্রতিযোগিতায় এটি বাংলাদেশের খুব সম্ভবত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এটি বানিয়েছিল। অতএব আমাদের দেশেও কিন্তু সীমিত আকারে রোবোটিক্স এর কাজ হচ্ছে, রোবোটিক্স এর গবেষণা চলছে। তাহলে এরপরে যদি আমরা আরেকটু দেখি, এরপরে আমরা কি দেখতে পাচ্ছি, এই যে এখানে দেখো একজন মানুষ পানিতে পড়ে গিয়েছিলেন বা হয়তো ডুবে গিয়েছিলেন, এবং এই যে তাকে উদ্ধার করছে একটি রোবট। এই যে এখানে লাল রঙের যে বস্তুটি, এই যে এখানে তোমরা একটি পানির ধারা দেখতে পাচ্ছ জেটের মতো, অর্থাৎ এই মানুষটিকে আসলে সে বহন করে নিয়ে যাচ্ছে। হয়তো কোনো জাহাজ ডুবি হয়েছিল বা নৌকা ডুবি হয়েছিল, অথবা তিনি পানিতে পড়ে গিয়েছিলেন, কিন্তু তাকে উদ্ধার করবার জন্য কিন্তু এখানে কোনো মানুষ প্রয়োজন হয়নি। এখন তুমি যখন সমুদ্রে কাউকে উদ্ধার করতে যাবে, সেটি বিভিন্ন কারণে অনিরাপদ হতে পারে। সমুদ্রে আরো বিভিন্ন রকমের প্রাণীরা আছে, সেখানে হাঙর থাকতে পারে, অক্টোপাস থাকতে পারে, পানি নিজেই ভয়াবহ একটি জিনিস, পানিতে ডুবে মানুষ মারা যেতে পারে। কিন্তু রোবটের মাধ্যমে আমরা যদি উদ্ধার করতে পারি, আমরা কিন্তু খুবই নিরাপদে উদ্ধার প্রক্রিয়া সম্পন্ন করতে পারি, আর কাউকে ঝুঁকির মধ্যে না নিয়ে গিয়ে। এরপর যদি আমরা আরেকটু অংশ দেখে নেই, এই যে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি যে এটি হচ্ছে চোখের প্রস্থচ্ছেদ, এবং এই যে এখানে একটি খুবই সূক্ষ্ম সিরিঞ্জের মাধ্যমে এর ভেতরে হচ্ছে কিছু ওষুধ দেওয়া হচ্ছে, বা কোন একটি অপারেশন করা হচ্ছে, বা কোন একটি চিকিৎসা সংক্রান্ত কাজ করা হচ্ছে। এই খুবই সূক্ষ্মভাবে যখন এই কাজগুলি করা হয়, সেটি কিন্তু চোখের আকৃতি এমনিই ক্ষুদ্র, তার মধ্যে যখন তুমি একটু কিছু করতে যাবে, একটু এদিক ওদিক হয়ে গেলে কিন্তু খুব ভয়াবহ বিপদ হতে পারে। সে কারণে যখন চোখের অপারেশন করা হয়, কিংবা ইদানিং হচ্ছে লাসিক নামে এক ধরনের অপারেশন রয়েছে, যে লেজার প্রযুক্তির মাধ্যমে আমাদের চোখের লেন্সের যে সমস্যা রয়েছে সেটিকে ঠিক করা হয়, সেটি সাধারণত এখন আর মানুষ নিজে হাতে করে না। সেক্ষেত্রে একটি রোবটের উপরে পূর্ণ দায়িত্বটি থাকে, যে ঠিক মাপ মতো চোখের সমস্যাটি ঠিক করে দেয়া। অর্থাৎ চিকিৎসা ক্ষেত্রে আমরা বলেছিলাম যে চিকিৎসা ক্ষেত্রে, বা বিশেষ করে সার্জারি বা শল্য চিকিৎসার ক্ষেত্রে রোবটের ব্যবহার কিন্তু শুরু হয়েছে। এরপরে যদি আমরা আরেকটু দেখি, এই যে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এটি আমরা অনেকেই চিনি, এটি হচ্ছে একটি, এই যে এখানে একটি ক্যামেরা রয়েছে, এবং এটি হচ্ছে একটি ড্রোন। এখন এইটির মাধ্যমে কিন্তু আজকালকার যে ক্যামেরাম্যানরা আছেন, তারা খুবই সুন্দর সুন্দর ছবি তুলে থাকেন, কিংবা এটির মাধ্যমে চাইলে যারা নিরাপত্তা রক্ষী আছেন, তারা এটির মাধ্যমে আশপাশ দেখতে পারেন, অনেক দূর থেকে একে নিয়ন্ত্রণ করা যায়। এবং যেখানে হয়তো মানুষ পৌঁছাতে পারতো না, হয়তো খুবই ঘন জঙ্গলের মধ্যে আসলে কি ঘটছে, কিংবা খুবই বিস্তীর্ণ একটি ভূমিতে কি ঘটছে, কিংবা হয়তো কোথাও কোনো দুর্ঘটনা ঘটেছে, কোথাও হয়তো আগুন ধরে গিয়েছে, কোথাও কোনো বিস্ফোরণ ঘটেছে, সেখানে আসলে কি ঘটছে সেটি অনেক দূরের থেকে কোনো মানুষের জীবন বিপন্ন না করে দেখবার একটি বড় সুবিধা কিন্তু আমাদের রোবোটিক্স এনে দিয়েছে এই ড্রোনের মাধ্যমে। এরপরে যদি আমরা আরেকটু দেখি, এই যে এটি হচ্ছে একটি মনুষ্যবিহীন প্লেন বা মনুষ্যবিহীন আকাশযান। এটি অবশ্য রোবোটিক্স এর খুব ভালো উদাহরণ বলা যায় না, এটি আসলে রোবোটিক্স এর খুব খারাপ উদাহরণগুলোর মধ্যে একটি, যদিও এতে আসলে এই উদ্ভাবনটির দোষ নেই। এই উদ্ভাবনটি যারা ব্যবহার করে থাকেন মূলত দোষটি তাদেরই। এই জিনিসটি ব্যবহার করে অনেক ভালো কাজও করা যেত, এটির সাহায্যে হয়তো মানুষ ছাড়াই ত্রাণ পৌঁছে যেত, মানুষ ছাড়াই কোনো বিপজ্জনক অবস্থায় পড়ে ভুক্তভোগী মানুষকে উদ্ধার করে আনা যেত। কিন্তু মানুষ যেহেতু প্রাণী হিসাবে খুবই সহিংস, তারা যেটি করে, মানুষ হচ্ছে সাধারণত এই রোবোটিক প্লেনটি বা এই ড্রোন বিমানটি সাধারণত বহুল ব্যবহার করে থাকে বিভিন্ন দেশের উপরে বোমা ফেলবার জন্য। অতএব রোবোটিক্স এর খুব, যদি খারাপ মানুষের হাতে পড়ে, রোবোটিক্স এর জ্ঞান ব্যবহার করে খুবই খারাপ কাজ করাও কিন্তু সম্ভব। এটি সারা বিশ্বেই বিভিন্ন স্থানে ঘটছে।
তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এবার রোবোটিক্সের সুবিধা এবং অসুবিধাগুলো একটু দেখে নেই। দেখো, প্রথমে যেটি বলেছিলাম, রোবোটিক্সের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে রোবট খুব নিখুঁতভাবে কাজ সম্পাদন করে। মানুষ যতটা নিখুঁতভাবে, মানুষ যদি একই কাজ দুইবার করে, দেখা যাবে তার দুইবারের কাজটি কিন্তু দুই রকম হয়েছে। কিন্তু রোবটকে তুমি এমন ভাবে প্রোগ্রাম করে দিতে পারবে যে প্রতিবার তার কাজটি হুবহু একই রকম হবে। ঠিক আছে? তাহলে রোবট হচ্ছে খুব নিখুঁতভাবে কাজ সম্পাদন করতে সক্ষম। এরপরে আরেকটা কি সুবিধা, রোবট হচ্ছে একদম বিরতিহীন ভাবে কাজ করতে পারে। আমরা যদি কাজ করি, আমাদের কিন্তু দেখা যায় যে 1 ঘন্টা বা 2 ঘন্টা টানা কাজ করবার পরে আমরা টায়ার্ড হয়ে যাই, আমরা হয়রান হয়ে যাই, আমাদের হয়তো ব্রেক প্রয়োজন হয়, আমরা হয়তো চা খেতে যাই, আমরা কিছুক্ষণ একটু বিরতি নেই। তাছাড়া কিন্তু মানুষ একটানা কাজ করতে পারে না। কিন্তু রোবটের এই সমস্যাটি নেই। রোবটের ঘুমাতে হয় না, রোবটের বিরতি দরকার হয় না, রোবটের ছুটি প্রয়োজন হয় না। তাকে দিয়ে মোটামুটি মানুষের তুলনায় বিরতিহীন ভাবে কাজ করানো যায়। এটি হচ্ছে রোবটের একটি সুবিধা। এরপরে এটি আরেকটি খুবই গুরুত্বপূর্ণ সুবিধা বা গুরুত্বপূর্ণ ব্যাপার, যে রোবট হচ্ছে ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করতে পারে। মনে করো কোনো একটা জায়গায় তাপমাত্রা অনেক বেশি, কোনো একটা জায়গায় হয়তো একটি নিউক্লিয়ার বিস্ফোরণ হওয়ার আশঙ্কা রয়েছে, কোনো একটি জায়গায় হয়তো যে কোনো সময় পানি এসে ভেসে যেতে পারে, কোনো একটি স্থানে হয়তো তোমার এমন প্রচন্ড আলোর মধ্যে বা প্রচন্ড শব্দের মধ্যে কাজ করতে হবে। এরকম ক্ষেত্রে যদি মানুষকে কাজ করতে পাঠানো হয়, খুব বেশি তাপমাত্রায় কিন্তু মানুষ কাজ করতে পারবে না। যদি নিউক্লিয়ার একটি পরিবেশ থাকে, সেখানে মানুষ কাজ করলে সেটি তার জন্য ঝুঁকিপূর্ণ। যদি অনেক উচ্চ শব্দের মধ্যে বা অনেক উচ্চ আলোর মধ্যেও মানুষের কাজ করতে বিভিন্ন শারীরিক সমস্যা হতে পারে। রোবটের কিন্তু এই সমস্যাটি নেই, অর্থাৎ এমন কোনো ঝুঁকিপূর্ণ পরিবেশেও সে নিরাপদে কাজ করতে পারে। এমন হতে পারে যে কোথাও হয়তো কোনো সন্ত্রাসীরা একটি বোমা পেতে রেখেছে, এখন সেই বোমাটি শনাক্ত বা নষ্ট করবার জন্য তুমি যদি একজন মানুষকে পাঠাও, সেই মানুষটির জীবন কিন্তু ঝুঁকিতে পড়ে। কিন্তু সেই একই কাজ এখন রোবটের মাধ্যমে করা যাচ্ছে, কোনো ঝুঁকিবিহীন, অন্তত মানুষের জীবনের উপরে কোনো ঝুঁকি নাই। তাহলে এটি হচ্ছে রোবোটিক্সের আরেকটি সুবিধা, যে সেটি ঝুঁকিপূর্ণ পরিবেশে খুব নিখুঁত ভাবে কাজ সম্পন্ন করতে পারে। এরপরে যদি আমরা আরেকটি দেখি, এই যে এটি হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার, যে রোবট হচ্ছে দূর থেকে নিয়ন্ত্রণযোগ্য। অর্থাৎ তুমি হচ্ছে এখানে বসেই কিন্তু অন্য একটি অবস্থানে কাজ করিয়ে নিতে পারো, অন্য একটি অবস্থানে নিখুঁতভাবে কাজের নিয়ন্ত্রণ করতে পারো, কিংবা যেখানে হয়তো মানুষের পক্ষে ঢোকা সম্ভব না, হয়তো পানির অনেক নিচে কিংবা জঙ্গলের অনেক ভেতরে, কিংবা কোনো একটি অনেক তাপমাত্রা যুক্ত একটি অংশে, যেখানে মানুষ সরাসরি নিজে ঢুকে হয়তো কাজ করতে পারতো না, সেখানেও কিন্তু রোবট পাঠিয়ে কাজ করা সম্ভব। অর্থাৎ দূর থেকে নিয়ন্ত্রণের কারণে আমরা রোবট থেকে সুবিধা পাই। এরপর যদি আমরা দেখি, এই যে এটি হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ, যেটি মানুষকে কখনোই করা যায় না। মানুষকে হয়তো তুমি কোনো একটি সুনির্দিষ্ট কাজের জন্য সাময়িকভাবে প্রশিক্ষণ দিতে পারবে, কিছু শিখে নিতে পারবে, কিন্তু একেবারে নিখুঁতভাবে সবকিছু কখনোই শেখাতে পারবে না। কিন্তু একটি রোবটকে দিয়ে আমরা তো সব কাজ করাবো না, রোবটকে কোনো একটি নির্দিষ্ট কাজের জন্য প্রোগ্রাম করা হয়। সেটি প্রয়োজনে আমরা যেই কাজটুকু করাতে চাইছি, শুধুমাত্র সেই কাজের প্রোগ্রামটা তার মধ্যে পেনড্রাইভ দিয়ে বা সিডির মাধ্যমে বা কোনো ডিজিটাল মাধ্যমে আমরা যদি তার মধ্যে ইনপুট করে দিই, তাহলে একই রোবট দিয়ে আমরা কিন্তু বিভিন্ন রকম কাজও করাতে পারবো চাইলে। অর্থাৎ আমরা যে কাজটি করাতে চাই, সেই কাজের জন্য তাকে প্রয়োজনীয়ভাবে প্রোগ্রাম করে নিতে পারবো। এটি হচ্ছে রোবটের আরেকটি খুবই বড় সুবিধা। তাহলে আমরা এতদিন প্রতিটি ক্লাসে যেটি দেখে এসেছি, যে কোনো কিছুই কিন্তু শুধুমাত্র সুবিধা নিয়ে আসে না, সবকিছুরই সুবিধা থাকে, সবকিছুরই আবার কিছু অসুবিধাও থাকে। তাহলে আজকে যদি আমরা দেখি যে রোবোটিক্সের একইভাবে রোবোটিক্সের কিছু অসুবিধাও রয়েছে। রোবোটিক্সের প্রথম সমস্যা যেটি, এটি হচ্ছে প্রচন্ড ব্যয়বহুল একটি প্রযুক্তি। আমরা বলেছিলাম যে রোবটের অনেক সুবিধা আছে, এটি নিখুঁতভাবে কাজ সম্পাদন করে, বিরতিহীনভাবে কাজ পাওয়া যায়, ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করতে পারে, সবগুলোই সত্য কথা। কিন্তু একটি শিল্প কারখানা যখন মানুষের বদলে রোবট দিয়ে কাজ করাতে যাবে, প্রথমেই কিন্তু তাদের সেই রোবটটি বানাতে হবে কিংবা সেই রোবটটি কিনতে হবে, এবং সেটি হচ্ছে একক ব্যয় হিসাবে বা তাৎক্ষণিক ব্যয় হিসাবে সেটি কিন্তু অত্যন্ত মূল্যবান। তবে একবার ব্যবস্থাটি করে ফেললে পরবর্তীতে হয়তো তার আর অতিরিক্ত কোনো খরচ হবে না, কিন্তু এককালীন ব্যয় হিসাবে রোবটের পিছনে কিন্তু প্রচুর অর্থ ব্যয় হয়ে থাকে। সে কারণে সবাই হয়তো এই রোবোটিক্সের ব্যবহারটি সমানভাবে করতে সক্ষম নয়। এরপরে যেটি, এখানে তো আমরা বুঝতেই পারছি যে নিখুঁতভাবে কাজ সম্পাদন করছে এবং বিরতিহীনভাবে কাজ করতে পারছে এবং ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করতে পারছে। এই কাজগুলি আগে কারা করতো? আগে কিন্তু কোনো না কোনো মানুষই করতো। তার অর্থ, কোন একটি শিল্প কারখানায় তুমি যখন রোবট ব্যবহার শুরু করবে, তার অর্থ সেই শিল্প কারখানায় এতদিন যারা চাকরি করতো, তাদের চাকরিটি কিন্তু যাবে। অর্থাৎ রোবটের মাধ্যমে বেকারত্ব বৃদ্ধির একটি আশঙ্কা রয়েছে। হ্যাঁ, এটিও সত্য যে রোবট সংক্রান্ত গবেষণায় বা রোবটকে পরিচালনার কারণে নতুন চাকরির সৃষ্টি হবে, এটি সত্য। কিন্তু বিভিন্ন কারখানা বা শিল্প কারখানা ইত্যাদি স্থানে রোবট ব্যবহার শুরু হলে কিন্তু
একই সঙ্গে বহু মানুষের বেকারত্ব সৃষ্টি হওয়ার আশঙ্কা আছে। এরপরে যেটি, রোবট হচ্ছে পরিবর্তিত পরিবেশে সবসময় কর্মক্ষম নয়। মনে করো তোমার হঠাৎ করে পরিবেশে কোনো একটি পরিবর্তন হয়েছে, হঠাৎ করে কোনো একটি দুর্ঘটনা ঘটেছে, মানুষ কিন্তু তাৎক্ষণিকভাবে ডিসিশন নিতে পারে, কিন্তু রোবটের মধ্যে যেহেতু সুনির্দিষ্টভাবে তথ্য দেয়া থাকে, সেই তথ্যের বাইরে যদি কোনো কিছু ঘটে বা তাকে যেভাবে প্রোগ্রাম করা হয়েছে তার বাইরের কোনো পরিবেশ যদি তার সামনে এসে হাজির হয়, সেই পরিবেশে সে কিন্তু কাজ করতে পারবে না। এরপরে যেটি, যে মানুষের কর্মদক্ষতা কমিয়ে দেয়। রোবটকে ব্যবহার করতে করতে এই কাজগুলো তো একসময় মানুষ নিজে হাতে করতো, সেই কাজগুলো যখন রোবটের হাতে চলে যাচ্ছে তখন কিন্তু আসলে মানুষের নিজের যে কর্মদক্ষতা, মানুষের যে দক্ষতা, সেটি কিন্তু কমে যাচ্ছে। মানুষ হচ্ছে রোবটের উপরে কাজ ছেড়ে দিচ্ছে। আর সর্বশেষ যেটি, এই যে এটি যেহেতু ব্যয়বহুল প্রযুক্তি, সেই কারণে এটিও এক ধরনের ডিজিটাল ডিভাইড তৈরি করছে বিভিন্ন উন্নত রাষ্ট্র এবং অন্যান্য রাষ্ট্রের ভেতরে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যেটি দেখলাম যে রোবটের কিছু সুবিধাও রয়েছে এবং একই সঙ্গে কিছু অসুবিধাও রয়েছে। তাহলে এক নজরে যদি আমরা দেখি, রোবটের সবচেয়ে বড় সুবিধাটি এটি হচ্ছে নিখুঁতভাবে কাজ করে যেতে পারে বিরতিহীনভাবে এবং যে কোনো ঝুঁকিপূর্ণ পরিবেশেও এটি কাজ করতে পারে। আর রোবটের সবচেয়ে বড় অসুবিধা যেটি, রোবটের কারণে কিন্তু আমাদের বেকারত্ব বৃদ্ধি হতে পারে। ঠিক আছে, তাহলে সবশেষে আমাদের আজকের এই ক্লাসটি আমরা প্রায় সর্বশেষ পর্যায়ে চলে এসেছি। ক্লাসের সবশেষে আমরা এখন একটু খুশির সংবাদ দেখব, যেটি হচ্ছে স্ক্রিনে তোমরা যেই ছবিটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে ফার্স্ট গ্লোবাল চ্যালেঞ্জ নামে একটি আন্তর্জাতিক প্রতিযোগিতা, যাতে 174টি দেশের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের অর্থাৎ স্কুল এবং কলেজের শিক্ষার্থীরা এতে অংশ নিয়েছিল। এবং এই যে আন্তর্জাতিক রোবোটিক্স প্রতিযোগিতা, তাতে এই বছরই, এই যে গত সপ্তাহে বা তার আগের সপ্তাহে, এবছর প্রথম হয়েছে যেই দলটি, সেটি হচ্ছে বাংলাদেশ দল। অর্থাৎ এরা কিন্তু তোমাদেরই কারো বন্ধু বান্ধব, তোমাদেরই কারো পরিচিত, তোমাদেরই বয়সের কিছু ছেলে মেয়ে যারা আমাদেরই দেশের নাগরিক। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই খুশির সংবাদটি দেখে আমাদের এই আজকের ক্লাসটি এখানে শেষ করব এবং একদিন আশা রাখবো যে তোমরা যারা ক্লাসটি করছো, একদিন এমন কোনো একটি ছবিতে হয়তো তোমাদেরকেও দেখার আশা আমি রাখি। ঠিক আছে।